সেদিন সন্ধ্যায় বাড়ির পরিবেশটা যেন একটু অস্বাভাবিক লাগছিল। ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন আরিয়ান। তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মনে হচ্ছিল মাথার ভেতর অনেক কিছু ঘুরছে। সায়রা কিছুক্ষণ ধরে সেটা লক্ষ্য করছিল। শেষমেশ সে ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে বসল এবং হালকা হাসি দিয়ে বলল, তোমাকে অনেক চিন্তিত লাগছে, কি হয়েছে? আরিয়ান একটু ক্লান্ত গলায় বললেন, কোম্পানির কিছু ঝামেলা চলছে, মাথাটা একটু ভার লাগছে। সায়রা মুচকি হেসে বলল, এত চিন্তা করছো কেন? আচ্ছা চলো, আজই তোমার সব চিন্তা দূর করে দিই। ঠিক তখনই হঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে তাড়াহুড়োর গলা শোনা গেল, স্যার, বড় সমস্যা হয়ে গেছে। কথাটা শুনে আরিয়ানের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে তিনি দ্রুত উঠে দাঁড়ালেন। সায়রা অবাক হয়ে বলল, এক্ষুনি যেতে হবে? আরিয়ান বললেন, হ্যাঁ, ফ্যাক্টরিতে বড় দুর্ঘটনা হয়েছে। সায়রা একটু অভিমানী গলায় বলল, আজ রাতে একটু থাকো না, অনেক দিন তোমার সাথে ঠিক করে সময় কাটানো হয় না। আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন খুব জরুরি, পরে দেখা যাবে যদি সময় পাই। এই বলে তিনি দরজার দিকে হাঁটতে লাগলেন। যাওয়ার আগে তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, রায়হান, তোমার চাচির খেয়াল রেখো, আমাকে ফিরতে একটু সময় লাগবে। রায়হান মাথা নেড়ে বলল, ঠিক আছে চাচা। এরপর আরিয়ান দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে বাড়িটা অদ্ভুত নীরব হয়ে গেল। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। সায়রা ধীরে ধীরে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর ঘুরে রায়হানের দিকে তাকালো। সে নিচু গলায় বলল, রায়হান, একটা কথা বলতো। রায়হান তাকালো। সায়রা বলল, এই ঘরে এখন আমাদের দুজন ছাড়া আর কেউ নেই, তাই না? রায়হানের বুকের ভেতর হালকা ধাক্কা লাগল। সে বলল, হ্যাঁ, কিন্তু আপনি এটা বলছেন কেন? সায়রা কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর হালকা হাসি দিয়ে বলল, কারণ আজ আমার একটু সাহায্য দরকার। রায়হান অবাক হয়ে বলল, কি ধরনের সাহায্য? সায়রা রহস্যময়ভাবে বলল, সেটা আজ রাতে বলবো। এই কথা বলে সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। আর রায়হান দাঁড়িয়ে রইল একই জায়গায়। তার মাথায় ঘুরছিল সায়রার সেই কথাটা, আজ রাতে তার সাহায্য দরকার। সে ঠিক বুঝতে পারছিল না সায়রা কি বোঝাতে চেয়েছে। কিছুক্ষণ পর সে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করল। হঠাৎ করেই ভেতর থেকে সায়রার চিৎকার ভেসে এলো, রায়হান, রায়হান, তাড়াতাড়ি এখানে এসো। রায়হান চমকে উঠল। সে দ্রুত সায়রার ঘরের দিকে দৌড়ে গেল। কি হয়েছে চাচি, আপনি চিৎকার করলেন কেন? সায়রা একটু অস্থির গলায় বলল, রায়হান, আগে দরজাটা বন্ধ করো। রায়হান অবাক হলেও দরজাটা বন্ধ করে দিল। তারপর বলল, কি হয়েছে? সায়রা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে বলল, দেখো তো রায়হান, আমার গলার নেকলেসটা খুলতে পারছি না, একটু খুলে দাও। রায়হান একটু দ্বিধা নিয়ে এগিয়ে গেল। সে ধীরে ধীরে সায়রার গলার নেকলেসটা খুলে দিল। নেকলেসটা খুলে দেওয়ার পর সে একটু অস্বস্তি নিয়ে বলল, হয়ে গেছে চাচি। সায়রা তার দিকে তাকিয়ে হালকা হাসল। তারপর বলল, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? রায়হান তাড়াতাড়ি বলল, না চাচি, তেমন কিছু না। সায়রা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আচ্ছা থাক, আর দরকার নেই, আমার একটু ঘুম পাচ্ছে, তুমি তোমার রুমে চলে যাও। রায়হান বলল, ঠিক আছে চাচি। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। কিন্তু তার মনে হচ্ছিল আজকের রাতটা যেন অন্য সব রাতের মতো নয়। নিজের রুমে এসে বিছানায় বসে পড়ল রায়হানি, কিন্তু তার মনটা একদম শান্ত হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আজ বাড়ির পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। সায়রার আচরণও তার কাছে একটু অস্বাভাবিক লাগছিল। কিছুক্ষণ এদিক সেদিক ভাবতে ভাবতেই সে শুয়ে পড়ল। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। রায়হান উঠে দরজা খুলতেই দেখল সায়রা দাঁড়িয়ে আছে। সে একটু চিন্তিত গলায় বলল, কি হয়েছে চাচি, আপনি এখনো ঘুমোননি? সায়রা ধীরে বলল, রায়হান, আমার মাথাটা কেমন যেন ভার লাগছে। রায়হান সঙ্গে সঙ্গে বলল, আপনি বসুন চাচি, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। সায়রা কিছু না বলে ধীরে ধীরে ঘরের ভেতরে এসে সোফায় বসে পড়ল। রায়হান দ্রুত রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পরে সে এক কাপ চা বানিয়ে নিয়ে এলো। কাপটা সায়রার হাতে দিয়ে বলল, এই নিন চাচি, চা খান, একটু ভালো লাগবে। সায়রা চায়ের কাপটা হাতে নিয়ে মুচকি হাসল। তারপর ধীরে বলল, রায়হান, তুমি আমার কত খেয়াল রাখো, আর আমি তো কখনো তোমার সাথে ঠিক করে ভালোভাবে কথাই বলিনি। রায়হান একটু অপ্রস্তুত হয়ে বলল, এভাবে বলবেন না চাচি, চাচা বাড়িতে নেই, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। সায়রা চুপচাপ চা খেতে লাগল। আর রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজকের রাতটা যেন ধীরে ধীরে আরও অদ্ভুত হয়ে উঠছে। সায়রা ধীরে ধীরে চা শেষ করল। তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইল। রায়হানও কিছু বলল না। ঘরের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। রায়হান, হঠাৎ সায়রা বলল, তুমি আমার কত রায়হান, খেয়াল রাখো। তুমি আমার কত খেয়াল রাখো,
আর আমি তো তোমার সাথে কখনো ভালোবাসার মতো করে কথাই বলিনি। রায়হান হালকা হাসল। এমন কথা বলবেন না চাচি, চাচা বাড়িতে নেই, তাই আপনার যত্ন নেওয়া আমার দায়িত্ব। রায়হান কথাটা বললেও তার ভেতরে তখন এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে ছিল তার চাচার প্রতি সম্মান আর ভয়, অন্যদিকে সায়রার সৌন্দর্য আর তার আচরণ তাকে অস্থির করে তুলছিল। সে মনে মনে ভাবল, যদি সে সায়রার কাছে ভালো ব্যবহার করে তাহলে হয়তো সায়রা তাকে বিশ্বাস করতে শুরু করবে, আর তখন হয়তো সে নিজের মনের কথাও বলতে পারবে। কিন্তু রায়হান এটাও জানত সায়রা খুবই সুন্দরী, আর নিজের সৌন্দর্য নিয়ে সে ভীষণ আত্মবিশ্বাসী, তাই এত সহজে তাকে বিশ্বাস করবে না। হঠাৎ সায়রা বলল, রায়হান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো না। রায়হান একটু দ্বিধা নিয়ে সামনের চেয়ারটায় বসে পড়ল। ঘরের ভেতর আবার সেই নীরবতা ফিরে এলো। দুজনেই যেন নিজের নিজের চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর রায়হান ধীরে বলল, চাচি, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? যদি আপনি খারাপ না মনে করেন। সায়রা তার দিকে তাকালো। হ্যাঁ বলো, কি ব্যাপার? রায়হান একটু দ্বিধা নিয়ে বলল, চাচা আপনার জন্য একটুও সময় বের করতে পারেন না। হয়তো তিনি আপনার খেয়াল রাখেন, কিন্তু যদি আপনি আমার স্ত্রী হতেন, আমি আপনাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে রাখতাম না। কথাটা শুনে সায়রা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, তাহলে এখন তুমি আমার ভরসা হবে না? রায়হান দ্রুত বলল, হ্যাঁ অবশ্যই হব। বলুন, আপনার কি ধরনের ভরসা দরকার? সায়রা হালকা হাসল। দেখি তো রায়হান, আজ রাতে তোমাকে আমার ভরসা হওয়ার সুযোগ দেব। রায়হান কিছু বলল না, শুধু চুপ করে রইল। তার মাথার ভেতর তখন নানা চিন্তা ঘুরছিল। তার মনে হচ্ছিল এভাবে কিছু করা ঠিক হবে না। এদিকে সায়রা হঠাৎ চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, চা খাও রায়হান। রায়হান মাথা নাড়ল। আমার এখন চা খেতে ইচ্ছা করছে না। সায়রা আবার বলল, আচ্ছা, খেয়ে দেখো, তোমার জন্য অনেক যত্ন করে বানিয়েছি। রায়হান এবার একটু বিরক্ত গলায় বলল, বলেছি তো আমার এখন খেতে ইচ্ছা করছে না। সায়রা তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, আমার উপর রেগে গেছো? রায়হান বলল, না, আমি আপনার উপর রেগে থাকবো কেন? সায়রা ধীরে বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর আমি এটাও জানি কেন রেগে আছো। রায়হান চুপ করে গেল। সায়রা আবার বলল, সব কিছু জানো, তবু কেন এমন আচরণ করছো? রায়হান ধীরে বলল, চাচি, আপনি যেমনটা ভাবছেন তেমনটা ঠিক নয়। সায়রা ঠান্ডা গলায় বলল, এটা তখনই ভুল হবে যখন সবাই জানবে, কিন্তু যদি কেউ না জানে তাহলে কি সেটা সত্যিই ভুল? সায়রার কথাটা শুনে রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছিল পরিস্থিতিটা ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠছে। সে শান্ত গলায় বলল, চাচি, আমি মনে করি আমাদের এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। সায়রা হালকা হেসে বলল, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সুখ দুঃখ ভাগ করে নেওয়া কি ভুল? রায়হান উত্তর দিল না, সে শুধু চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে সায়রা বলল, আচ্ছা ঠিক আছে, যদি তোমার মনে হয় এতে কিছু ভুল নেই তাহলে আমি তোমাকে সব খুলে বলবো, কিন্তু আগে নিচে চলো, আমরা একসাথে খেয়ে নিই। রায়হান একটু দ্বিধা করলেও শেষে উঠে দাঁড়ালো। দুজন ধীরে ধীরে নিচে নামল। টেবিলে খাবার সাজানো ছিল। খাবার সময় রায়হান চুপচাপ বসেছিল, কিন্তু তার মাথার ভেতর তখন অন্য চিন্তা চলছিল। সে মনে মনে ভাবল, যদি সে সায়রার সাথে খুব ভালো ব্যবহার করে তাহলে হয়তো সায়রা তাকে বিশ্বাস করতে শুরু করবে, আর তখনই সে সুযোগ বুঝে নিজের মনের কথা বলতে পারবে। খাওয়া শেষ হওয়ার পর সায়রা বলল, চলো এখন একটু কথা বলা যায়। রায়হান বলল, চাচি, আপনার ঘরে না গিয়ে আমার ঘরে গেলে কেমন হয়? সায়রা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। তারপর ধীরে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। দুজন ধীরে ধীরে রায়হানের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে রায়হান দরজাটা বন্ধ করল। তারপর সে বলল, বলুন চাচি, আপনি বলছিলেন আমার সাহায্য দরকার, কি ধরনের সাহায্য? সায়রার মুখের অভিজ্ঞতা হঠাৎ বদলে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে বলল, এত বোকা সাজতে হবে না রায়হান, তুমি কি ভাবছ আমি কিছু বুঝি না? তুমি আমার দিকে কেমন চোখে তাকাও, আমি সব বুঝি। রায়হান হতবাক হয়ে গেল। সে বলল, চাচি, আপনি ভুল বুঝছেন। সায়রা ঠান্ডা গলায় বলল, ভালো ছেলে সাজার দরকার নেই, আমি যা বলছি সেভাবেই করো, না হলে 1 মিনিটের মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। রায়হান এবার দৃঢ় গলায় বলল, আপনি যা খুশি করতে পারেন চাচি, কিন্তু আমি এমন কিছু করব না, আর দরকার হলে চাচাকে সব বলে দেব। রায়হানের এই কথাটা শুনে সায়রার মুখের ভাব এক মুহূর্তেই বদলে গেল। সে ঠান্ডা গলায় বলল, ভালো ছেলে সাজার দরকার নেই, তুই চাচাকে কি বলবি? রায়হান দৃঢ় গলায় বলল, আমি সত্যটাই বলবো। সায়রা তখন হঠাৎ ফোনটা হাতে তুলে নিল এবং আরিয়ানের নাম্বারে কল করল। ফোনটা ধরতেই সে আতঙ্কিত গলায় বলল, আরিয়ান, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো,
রায়হান আমার সাথে জোর করে খারাপ আচরণ করার চেষ্টা করছে। কথাটা শুনে রায়হান স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলার আগেই সায়রা ফোনটা কেটে দিল। তারপর রায়হানের দিকে তাকিয়ে হালকা হাসল। সে ধীরে বলল, এখন একটু ধৈর্য ধরো রায়হান, দেখো এবার তোমার সাথে কি হয়। রায়হান চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। কয়েক মিনিট পরে দরজার বেল বাজল। আরিয়ান দ্রুত ঘরে ঢুকে পড়লেন। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, রায়হান, এটা কি শুনছি আমি? সায়লা তখন কান্নার ভান করে বলল, আমি তোমাকে বলেছিলাম না আরিয়ান, এই ছেলেটাকে বাড়িতে রাখা ঠিক না। আজ দেখলে তো কি করেছে। আরিয়ান রাগে রায়হানের দিকে তাকালেন, কিন্তু রায়হান শান্ত গলায় বললেন, 1 মিনিট চাচা, আগে এটা দেখুন। সে নিজের ফোনটা বের করে ভিডিওটা চালু করল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ঘরে যা যা হয়েছে সবকিছুই রেকর্ড করা ছিল। আরিয়ান পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেন। তার মুখের রাগ ধীরে ধীরে বিস্ময়ে বদলে গেল। ভিডিওটা শেষ হবার পর ঘরের ভেতর কয়েক মুহূর্ত একদম নীরব হয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে ফোনটা নিচে নামালেন। তার মুখের অভিজ্ঞতা পুরো বদলে গেছে। তিনি ধীরে সায়রার দিকে তাকালেন। সায়রা, এগুলো কি? সায়রা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে আর আগের মতো আত্মবিশ্বাস ছিল না। আরিয়ান আবার বললেন, তুমি কি সত্যিই রায়হানকে ফাঁসানোর চেষ্টা করছিলে? সায়রা হঠাৎ রেগে উঠল। হ্যাঁ, করেছি, কারণ তুমি কখনো আমাকে সময় দাওনি। তুমি কি কোনোদিন আমাকে সত্যিকারের স্ত্রী হিসেবে দেখেছ? ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আরিয়ান গভীর নিঃশ্বাস ফেললেন। তাই বলে তুমি এমন কাজ করবে? সায়রা এবার ধীরে বলল, আমি এটা আমার বয়ফ্রেন্ডের কথাই করছিলাম, যাতে রায়হানকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। রায়হান সবকিছু শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর দৃঢ় গলায় বললেন, সায়রা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। সায়রা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আরিয়ান দরজার দিকে ইশারা করে বললেন, আমি যা বলেছি তাই করো। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। সায়রা আর কিছু বলল না। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। যাওয়ার আগে একবার রায়হানের দিকে তাকালো, কিন্তু রায়হান কোনো কথা বলল না। কিছুক্ষণ পর দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর শুধু রায়হান আর আরিয়ান দাঁড়িয়ে রইল। সায়রা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর গভীর নীরবতা নেমে এলো। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, যেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না এতক্ষণ যা ঘটল সেটা সত্যি। রায়হানও কিছু বলল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে আরিয়ান ধীরে বললেন, রায়হান, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে না বুঝেই দোষ দিতে যাচ্ছিলাম। রায়হান শান্ত গলায় বলল, এতে আপনার দোষ নেই চাচা, পরিস্থিতিটাই এমন ছিল। আরিয়ান গভীর নিঃশ্বাস ফেললেন। আমি কখনো ভাবিনি সায়রা এমন কিছু করতে পারে। রায়হান কিছু বলল না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে আরিয়ান ধীরে বললেন, তুমি ঠিক কাজটাই করেছ। যদি তুমি সবকিছু রেকর্ড না করতে, তাহলে হয়তো আজ সত্যটা কেউই জানতে পারত না। রায়হান শুধু মাথা নাড়ল। সেই রাতেই একটা পরিবার ভেঙে গেল। বন্ধুরা, সায়রার পথ হয়তো ভুল ছিল, কিন্তু এই গল্পটার আসল কারণ ছিল আরিয়ানের সেই উদাসীনতা, যা ধীরে ধীরে একটা হাসি খুশি পরিবারকে ভেঙে দিয়েছিল। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। সম্পর্ক শুধু টাকার জন্য টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে সময়, যত্ন আর বিশ্বাসের উপর। মনে রাখবেন, যদি আপনি আপনার প্রিয় মানুষদের সময় না দেন, তাহলে একদিন সেই শূন্য জায়গা অন্য কেউ এসে পূরণ করার চেষ্টা করবে। এই গল্পটা নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এমন আরও সাসপেন্স গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওর গল্প ও চরিত্র সম্পূর্ণ কাল্পনাপ্রসূত। কোনো অনৈতিক কাজ, প্রতারণা বা ষড়যন্ত্রকে সমর্থন করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়নি। এর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন এবং একটি সামাজিক বার্তা তুলে ধরা।